সাহিত্য ও ব্যাকরণ চর্চাতে সকলকে স্বাগত। আজ আমরা বাংলা বিষয়ের দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের একটি ব্যাকরণের পাঠ শব্দার্থ তত্ত্ব, এই শব্দার্থ তথ্য নিয়ে আলোচনা করব। অলরেডি আমি শব্দার্থ তত্ত্বের প্রথম পর্বের একটা ভিডিও দিয়েছি, তোমরা যারা দেখোনি সেই ভিডিওটা অবশ্যই দেখবে এবং দেখে এসে তবে এই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের অনেক বুঝতে সুবিধা হবে। আগের ভিডিওতে আমি শব্দার্থ তত্ত্বের বিষয়মূলক তথ্য পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা দেখব সমার্থকতা। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে, প্রথম যে আলোচনা করব সেটা হচ্ছে সমার্থকতা। আচ্ছা, সমার্থকতা এই কথাটাকে যদি বিশ্লেষণ করি বা শব্দটাকে যদি বিশ্লেষণ করি, দেখবো সম অর্থযুক্ত শব্দ। সম মানে সমান, সমান অর্থযুক্ত শব্দগুলোকে আমরা বলবো সমার্থক শব্দ। অর্থাৎ পদরা আলাদা হবে, উচ্চারণ হবে আলাদা, বানান হবে আলাদা, কিন্তু সেই শব্দগুলোর অর্থ কিন্তু এক হবে। এটাই হচ্ছে সমার্থক শব্দ। এখানে পরিষ্কার করে লেখা আছে, সমার্থক শব্দটি অর্থের অভিন্নতাকে বোঝায়। সমার্থক শব্দটি অর্থের অভিন্নতা। এই অভিন্নতা মানে কি? অভিন্নতা মানে ভিন্ন নয়, আলাদা নয়, একই অর্থকে বোঝাবে, সেটাই হচ্ছে সমার্থক শব্দ। তারপরে আছে দেখো, দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য থাকলে সেগুলোকে সমার্থক শব্দ বলা হয়। অর্থগত, উচ্চারণগত নয়, বানানগত নয়, দুই ও ততোধিক শব্দের মধ্যে যদি অর্থের মিল থাকে সেগুলোকে আমরা বলবো সোজা ভাষায় সেগুলো হচ্ছে সমার্থক শব্দ। দেখো, এবার এই সমার্থক শব্দগুলো সব ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ এক হয় না। দেখো, এখানে লিখছি সব ক্ষেত্রে সমার্থক শব্দের সম্পূর্ণ এক হয় না, কিছুটা হলেও একটা পার্থক্য থেকে যায়। সেটা কি? সূক্ষ্ম একটা পার্থক্য কিন্তু থেকে যায়। এই সূক্ষ্ম পার্থক্যটা কি না, কাকে কাকে কেন্দ্র করে গড়ে ওঠে না, দেখো সাধু চলিতকে কেন্দ্র করে গড়ে ওঠে। যে সাধু ভাষা যেটাকে আমরা বলছি অশ্ব বা ঘট, আর সেটা চলিত বলছি ঘোড়া, বা জননী বা মাতা যেটাকে সাধুতে বলছি সেটাকে বলছি মা, কিন্তু অর্থটা একই, তবুও পার্থক্যটা গড়ে উঠছে কাকে কেন্দ্র করে? সাধু এবং চলিতকে কেন্দ্র করে। অর্থ একই, কিন্তু সাধু এবং চলিতটাই হচ্ছে এই সমার্থক শব্দের সূক্ষ্ম একটা পার্থক্য। এরপরে চলে আসবো আরো কিছু বিষয়ের উপর নির্ভর করে কিন্তু এই সমার্থক শব্দ গড়ে ওঠে। সেটা কি না, বলছে উপভাষা প্রভাবকে কেন্দ্র করে। এই যে উপভাষা, এই উপভাষা কেন্দ্রকে, আচ্ছা আমাদের একটা প্রশ্ন এখানে জেনে নিই, উপভাষা কি আসলে? না, উপভাষা হচ্ছে একই ভাষার অঞ্চল ভেদে যে ভিন্নতা, সেটা হচ্ছে উপভাষা। যেমন ধরো বাংলা ভাষা, এই বাংলা ভাষা কেন্দ্র করে যে বাংলা ভাষার বিভিন্ন বৈচিত্র্য দেখা যায়, যেমন কলকাতা লাগোয়া ভাষা, মেদিনীপুরের ভাষা, পুরুলিয়ার ভাষা, বাংলাদেশের ভাষা, সবগুলোই কিন্তু বাংলা, কিন্তু এর মধ্যে একটা বৈচিত্র্য আছে। এই যে বৈচিত্র্যটা অঞ্চল ভেদে, এটাই হচ্ছে উপভাষা। এই উপভাষা কেন্দ্র করেও কিন্তু সমার্থক শব্দের সূক্ষ্ম পার্থক্য থাকে। যেমন নৌকা এবং নাও, এগুলো কি না উপভাষাকে কেন্দ্র করে সমার্থক শব্দের পার্থক্য। 20-20, তাহলে প্রথম যেটা পেলাম, সমার্থক শব্দের পার্থক্য কিন্তু সাধু চলিতের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য গড়ে উঠতে পারে, আবার উপভাষাকে কেন্দ্র করেও কিন্তু সমার্থক শব্দের সূক্ষ্ম পার্থক্য গড়ে উঠতে পারে। আর কি কেন্দ্র করে গড়ে উঠতে পারে না, সেটা হচ্ছে এই যে ধর্মকে কেন্দ্র করে, ধর্মীয় প্রভাব অনুযায়ী কিন্তু একটা সমার্থক শব্দের সূক্ষ্ম পার্থক্য থেকে যায়। যেমন জল এবং পানি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই জল শব্দটা হিন্দু ধর্মের সব মানুষরা বেশি ব্যবহার করে, আর পানি শব্দটা মুসলিম ধর্মের মানুষরা বেশি ব্যবহার করে। এই যে ধর্মকে কেন্দ্র করে, উপভাষাকে কেন্দ্র করে এবং সাধু চলিতকে কেন্দ্র করে কিন্তু সমার্থক শব্দের একটা সূক্ষ্ম পার্থক্য গড়ে ওঠে। আরো কিছু বিষয় আছে, সেই বিষয়টা কি না, সেই বিষয়টা হলো এখানে দেখো যে কিছু ক্ষেত্রে আবার সমার্থক শব্দ কি প্রসঙ্গ এবং ব্যবহার অনুযায়ীও অর্থের পরিবর্তন হয়। কি বললাম? প্রসঙ্গ এবং ব্যবহার, কোন অর্থে কথাটা বলছি তার ব্যবহারটা কিভাবে হচ্ছে সেই অনুযায়ী কিন্তু সমার্থক শব্দের পার্থক্য দেখা যায়। যেমন কি
যেমন বললো যে অপূর্ব শব্দটির সমার্থক কি হতে পারে। অপূর্ব শব্দের সমার্থক হতে পারে অদ্ভুত হতে পারে, আশ্চর্য হতে পারে, অলৌকিক হতে পারে, অপরূপ হতে পারে, অভিনব হতে পারে, বিস্ময়কর হতে পারে। সবগুলোই কিন্তু অপূর্ব শব্দের একই অর্থকে বহন করে, কিন্তু এগুলো প্রসঙ্গ এবং ব্যবহার অনুযায়ী এই সমার্থক শব্দর কিন্তু এক একটা অর্থের পরিবর্তন কিন্তু ঘটে যায়। সেটা তিনটে উদাহরণের সাহায্যে আমরা দেখব। দেখো, প্রথম আছে এত অপূর্ব ব্যাপার, এখানে অপূর্ব শব্দ আছে। আবার এই অপূর্ব শব্দের দ্বিতীয় উদাহরণটা দেখো, এত আশ্চর্য ব্যাপার। এই অপূর্বরই একটা সমার্থক শব্দ কিন্তু আশ্চর্য। আবার আবার তৃতীয় উদাহরণটা দেখো, এত অদ্ভুত ব্যাপার। এই অপূর্ব শব্দের আর একটা সমার্থক শব্দ কিন্তু হয়ে যাচ্ছে কি অদ্ভুত। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এই অপূর্ব শব্দের সমার্থক শব্দ আশ্চর্য, অদ্ভুত হলেও একটা পার্থক্য কিন্তু থেকে যাচ্ছে। দেখ, প্রথম উদাহরণটা সেখানে কি দেখছি না, অপূর্ব শব্দটি প্রশংসাসূচক শব্দ অর্থ অনুযায়ী ব্যবহার হচ্ছে। দ্বিতীয় উদাহরণটাতে কি ব্যবহার হচ্ছে না, বিরক্তিকর, একটু আশ্চর্য ব্যাপার, বিরক্তি সূচক শব্দ হিসাবে ব্যবহার হচ্ছে। আর তৃতীয় উদাহরণটা একটু অদ্ভুত ব্যাপার, বিস্ময় সূচক হিসাবে ব্যবহার হচ্ছে। তাহলে অপূর্ব শব্দের সমার্থক শব্দ আশ্চর্য, অদ্ভুত, অলৌকিক, অপরূপ, অভিনব, বিস্ময়কর হতেই পারে, কিন্তু সেগুলো প্রসঙ্গ এবং ব্যবহার অনুযায়ী কিন্তু তার অর্থের পরিবর্তন হয়ে যায়। এই বিষয়টাই হলো কি না সমার্থক শব্দ। তাহলে আরেকবার জেনে নিই প্রথম থেকে সমার্থক শব্দটা কি। সম অর্থযুক্ত শব্দগুলোকে বলা হয় সমার্থক শব্দ, যেখানে অর্থের অভিন্নতা থাকবে, ভিন্নতা থাকবে না। এবং এই সমার্থক শব্দগুলো কিছু বিষয়ের উপর নির্ভর করে একটা সূক্ষ্ম পার্থক্য তৈরি হয়। সেই বিষয়গুলো কি না, সাধুচলিতকে কেন্দ্র করে সূক্ষ্ম পার্থক্য গড়ে উঠতে পারে। আর কি উপভাষাকে কেন্দ্র করে তোমার সমার্থক শব্দের একটা পার্থক্য গড়ে উঠতে পারে। ধর্মীয় ব্যবহার অনুযায়ী হতে পারে। আবার কি হতে পারে না, প্রসঙ্গ এবং ব্যবহার অনুযায়ী কিন্তু সমার্থক শব্দের সূক্ষ্ম পার্থক্য গুলো গড়ে ওঠে। এই হলো তোমার সমার্থক শব্দ। এবার দেখো, দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কি না বিপরীতার্থকতা। কি বললাম? বিপরীতার্থকতা। এই বিপরীতার্থকতা কি না, এই বিপরীতার্থকতাটা হলো, আমরা সবাই জানি যে বিপরীত হচ্ছে তার উল্টো অর্থ, যেটা শব্দটা থাকবে তার সম্পূর্ণ উল্টো অর্থকে যদি বহন করে সেটা হয়ে যায় বিপরীত শব্দ। আর এই বিপরীত শব্দগুলোকে বলা হচ্ছে কি বিপরীতার্থকতা। এখানে দেখো, দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য, এটা একটা বৈপরীত্য। বৈপরীত্য মানে কি বিপরীত থাকলে সেগুলোকে বলা হয় বিপরীতার্থকতা। এটা বাচ্চা ছেলের প্রশ্ন, আমরা 5-6 থেকে পড়ে আসছি। এইটাই হচ্ছে বিপরীতার্থকতা। কিন্তু বিপরীতার্থকতা শব্দগুলো কিন্তু গড়ে ওঠে কিছু বিষয়ের উপর নির্ভর করে। সেটা কি না, সেটা হচ্ছে এক নম্বর, যেটা নেতিবাচক উপসর্গ যোগে কিন্তু বিপরীত শব্দ গঠন করতে আমরা পারি। আচ্ছা, এখানের মধ্যে একটা সুন্দর শব্দ পেয়েছি কি উপসর্গ। এই উপসর্গ আসলে কি না, উপসর্গ হলো শব্দের আদিতে বসা এক প্রকার অব্যয়, সেটাই হচ্ছে উপসর্গ। আর সেই অব্যয়টা যখন নাবাচক অর্থকে গ্রহণ করবে সেটা হয়ে যায় নেতিবাচক উপসর্গ। তাহলে এই নেতিবাচক উপসর্গকে কেন্দ্র করে কিন্তু বিপরীত শব্দ গঠন হতে পারে। যেমন দেখো, আবশ্যক, এই শব্দটির এর আগে যদি আমরা অনা শব্দটা যুক্ত করে কিন্তু একে আবশ্যক শব্দের বিপরীত শব্দ অনাবশ্যককে পেয়ে গেলাম। অনাটা হচ্ছে কি নেতিবাচক উপসর্গ। যখনই নেতিবাচক উপসর্গ যোগ করলাম আবশ্যকের সঙ্গে, তখনই আবশ্যকের বিপরীত শব্দ হয়ে গেল অনাবশ্যক। আবার কি বৃষ্টি, এই বৃষ্টির সাথে যদি আমরা অনা শব্দটা যুক্ত করে দিই, তাহলে এই যে নেতিবাচক উপসর্গটা যুক্ত করে দিলাম, তখন হয়ে গেল এটা কি না বিপরীত শব্দ। এরকম ভাবে বিপরীত শব্দ গঠন হতে পারে। দ্বিতীয় যে ব্যাপারটা আসছে সেটা বলছে শব্দের শুরুতে ইতিবাচক আর বিপরীত শব্দের শুরুতে নেতিবাচক উপসর্গ দেবে। অর্থাৎ যে শব্দটা প্রথম আমি বলছি সেই শব্দটার মধ্যে ইতিবাচক উপসর্গ এবং তার বিপরীত শব্দতে নেতিবাচক উপসর্গ। আগেরটা যেটা ছিল সেটা কিন্তু ইতিবাচক উপসর্গ ছিল না, শুধুমাত্র নেতিবাচক উপসর্গ যুক্ত করে সেটাকে আমরা বিপরীত শব্দকে গঠন করে দিচ্ছিলাম। এখানে কি আসছে
না, প্রথমে ইতিবাচক তারপরে নেতিবাচক। তাহলে প্রথম ইতিবাচক কি সক্ষম, এই যে স, এই সটা হচ্ছে কি ইতিবাচক উপসর্গ। আবার এখানে যখন সক্ষমের বিপরীত শব্দ বলছি অক্ষম, তখন ওটা হচ্ছে নেতিবাচক উপসর্গ। এইটাই হচ্ছে কি শব্দের শুরুতে ইতিবাচক এবং শব্দের বিপরীত শব্দের শুরুতে নেতিবাচক শব্দকে যুক্ত করে আমরা বিপরীত শব্দকে তৈরি করতে পারি। হয়ে গেল 3 নম্বর, যেটা কি না নেতিবাচকও নয় ইতিবাচকও নয়। সেখানে কি আসবে না স্বতন্ত্র একটা আলাদা শব্দকে প্রয়োগ করেও কিন্তু আমরা বিপরীত শব্দকে গঠন করতে পারি। যেমন কি আছে এখানে, যেমন অগ্রজ এবং তার বিপরীত শব্দ অনুজ, একদম স্বতন্ত্র শব্দ প্রয়োগ করলাম। আদ্য এবং শুষ্ক, এইভাবেও কিন্তু বিপরীত শব্দ গঠন হতে পারে। তাহলে বিপরীত শব্দ গঠন হচ্ছে 3টে পথে। সেটা কি কি না, একটা হচ্ছে শব্দের শুরুতে যদি নেতিবাচক অব্যয়কে যুক্ত করি তাহলে সেখানে কিন্তু বিপরীত শব্দ গঠন হতে পারে। আবার কি দ্বিতীয় পয়েন্টটা কি, শব্দের শুরুতে ইতিবাচক আর বিপরীত শব্দতে নেতিবাচক শব্দকে গঠন করেও কিন্তু আমরা বিপরীত শব্দ গ্রহণ করতে পারি। আর কি 3 নম্বর, যেটা না 3 নম্বর স্বতন্ত্র শব্দকে ব্যবহার করেও কিন্তু আমরা বিপরীত শব্দকে গ্রহণ করতে পারি। এইটা হয়ে গেল তোমার বিপরীতার্থকতা। এরপর কি পড়বো না, এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে কি না ব্যাপকার্থকতা বা অর্থান্তর্ভুক্তি। এটা খুবই একটা বিষয়। দেখো এখানে কোন একটি শব্দের অর্থ যখন ব্যাপকতর হয়, একটা শব্দের মধ্যে যখন অনেকগুলো শব্দের অর্থ ঢুকে থাকবে, সেটাই হচ্ছে অর্থান্তর্ভুক্তি বা ব্যাপকার্থকতা। কি বললাম, একটা শব্দের অর্থ যখন একটা শব্দের মধ্যে যখন অনেকগুলো অর্থ তার মধ্যে সংযুক্ত অবস্থায় থাকবে, তখন সেটা হয়ে যায় ব্যাপক অর্থতা বা অর্থান্তর্ভুক্তি। এখানে দেখো যে একটা শব্দ কি বললাম না, আমরা আসবাবপত্র বললাম, এই একটা শব্দ, কিন্তু এদের মধ্যে অনেকগুলো শব্দ কিন্তু ঢুকে আছে। কে কে আছে, টেবিল আছে, চেয়ার আছে, খাট আছে, আলমারি আছে। একটা শব্দ আসবাবপত্র, এর মধ্যে আরো অনেক অর্থ ঢুকে আছে, টেবিল, চেয়ার, খাট, আলমারি। তাহলে এগুলো কি না, এই বিষয়টাকে আমরা কি বলবো অর্থান্তর্ভুক্তি। যেমন রং কথাটা বললাম, এই রঙের মধ্যে কিন্তু অনেক রং আছে, লাল, নীল, হলুদ, সবুজ, কমলা। এই যে বিষয়টা একটা শব্দের মধ্যে অনেক শব্দের অর্থ বোঝাচ্ছে, এটাই হচ্ছে কি বললাম অর্থান্তর্ভুক্তি। এই যে একটা শব্দকে ব্যবহার করছি, এগুলোকে আমরা বলবো অধিনাম। আর যখন এই একটা শব্দের মধ্যে অনেকগুলো অর্থ যেগুলো আছে, সেই অনেকগুলো অর্থকে কি বলবো না, অনেকগুলো এক একটা অংশকে কি বলবো না উপনাম। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন একটা শব্দের মধ্যে অনেকগুলো অর্থ গ্রহণ করছে, সেই একটা শব্দকে বলবো আমরা অধিনাম। এবং এই একটা শব্দের মধ্যে যে বিভিন্ন অর্থ ঢুকে আছে, সেই বিভিন্ন অর্থগুলোকে আমরা বলবো উপনাম। হয়ে গেল তোমার বিষয়মূলক। এই বিষয়মূলক হচ্ছে অর্থান্তর্ভুক্তি বা ব্যাপক অর্থতা। এরপরে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে প্রত্যেকবার উচ্চ মাধ্যমিকে প্রশ্ন আসে, সেটা কি না, সেটা হচ্ছে থিসরাস। এই থিসরাস আসলে কি বলছে, শব্দার্থের এই বিশাল জগৎকে সুশৃঙ্খল ভাবে বিন্যাস করার একটা নিদর্শন হচ্ছে থিসরাস। তার কিছু বুঝলাম না, সহজ করে বুঝিয়ে দিই যে শব্দার্থ জগৎটা তো বিশাল, সেই বিশাল জগৎটাকে যখন সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে সাজাবে, তখন সেটাকে হচ্ছে থিসরাস। যখন অভিধান আমরা খুঁজতে যাব, দেখবো যদি কোনো অভিধানে যদি আমরা ফলের নামগুলোকে খুঁজতে যাই, দেখবি যে ফলের নামগুলো সব এক জায়গায় সাজানো আছে। তাহলে আমরা প্রথম পেজ থেকে ফলের নামগুলোকে খুঁজতে যাব না নিশ্চয়ই, সূচিপত্রে দেখে নেবো ফলের নামগুলো কোন পেজ থেকে শুরু হচ্ছে। তাহলে এই যে একটা নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে একটা নির্দিষ্ট ওয়েতে কি করছে না, এই শব্দার্থের বিশাল জগৎটাকে সাজিয়ে রেখেছে। তাহলে আমাদের এই অভিধানগুলোকে খুঁজতে গেলে বা শব্দের অর্থগুলোকে খুঁজতে গেলে কিন্তু আমরা খুব সহজেই সেই শব্দের অর্থগুলো খুব অল্প সময়ের মধ্যে পাবো। কারণ ফলের নামগুলো, পশু পাখির নামগুলো, ফুলের নামগুলো সব এক জায়গাতে সাজানো আছে। এই যে এক জায়গাতে সাজানো, এটাই হচ্ছে সুশৃঙ্খল ভাবে বিন্যাস করা, এটাকে বলা হচ্ছে থিসরাস।
থিসরাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো তোমাদের এখান থেকে একদম টানা মুখস্থ করে নিতে হবে। যে মুখস্থ বিষয় কি বলছে, থিসরাস শব্দের উৎপত্তিগত অর্থ হচ্ছে রত্নাকর, ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। সংস্কৃত ভাষায় লিখিত থিসরাসের নাম হচ্ছে অমর কোষ, মুখস্থ করে নিতে হবে। 1805 সালে পিটার মার্ক রোচেট এই ধরনের অভিধান রচনা করেছিলেন, একদম মুখস্থ প্রথম। আর এই যে রোচেটের থিসরাস কবে প্রকাশিত হয়? 1852 সালে, এটা মনে রাখতে হচ্ছে। তারপরে কি আসছে না, তারপরে আসছে প্রথম আধুনিক থিসরাসের নাম কি? রোচেটের থিসরাস। এই থিসরাস থেকে এই সমস্ত তথ্যগুলোকে তোমাকে একদম ঠোঁটস্থ মুখস্থ করে রাখতে হবে, কারণ থিসরাস থেকে প্রত্যেকবারে একটা না একটা করে প্রশ্ন কিন্তু উচ্চ মাধ্যমিকে আসে। এর বাইরে কিন্তু থিসরাস থেকে আর কোনো প্রশ্ন নেই। এই কথা জিনিস যদি তুমি মনে রাখতে পারো, তাহলে থিসরাস থেকে যদি প্রশ্ন আসে তুমি কিন্তু সহজেই উত্তর করতে পারবে। এবার চলে আসছে প্রয়োগ তত্ত্ব। প্রয়োগ তত্ত্ব কি? এখানে প্রথমে সংজ্ঞাটা দেখো। প্রয়োগ তত্ত্ব কি বলছে? সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার অর্থের উপর যে প্রভাব ফেলে তার আলোচনা হয় প্রয়োগ তত্ত্বে। কেবলমাত্র ভাষাই নয়, আনুষঙ্গিক আরো অনেক কিছু বচনের অর্থ নির্মাণে কিন্তু সাহায্য করে এই প্রয়োগ তত্ত্ব। কিছু বোঝার দরকার নেই, বইয়ের কঠিন কঠিন ভাষাগুলোকে তোমাকে বুঝতে হবে না, সহজ করে বুঝে নাও। সেই সহজটা কি না, কিছু কিছু ক্ষেত্রে প্রয়োগ তত্ত্ব মানে সেগুলোকে আমরা শুধু মুখে বললেই হয় না, চোখের ইশারাতে এবং হাতের ইশারাতে সেই কথা বলার সাথে যোগ করতে হয়, না হলে কিন্তু সেই বিষয়টা যাকে কথাটা বলছি সে কিন্তু বুঝতে পারে না। ঠিক আছে, যে কথাটা আমি বলছি সেই কথাটার মধ্যে তার দিকে তাকিয়ে বলতে হবে, তার দিকে চোখের ইশারা থাকবে, তার দিকে অঙ্গুলি নির্দেশ থাকবে, তবেই সে কথাটা বুঝতে পারবে। এই যে আমি অঙ্গুলি নির্দেশ করছি, এই যে আমি চোখের ইশারা করছি, অবশ্যই তার উপর ভাষাটাকে কি করছি? প্রয়োগ করছি, তবেই তুমি শব্দটাকে বুঝতে পারবে। এই যে ব্যাপারটাকে, এই ব্যাপারটাকে বলা হয় কি? প্রয়োগ তত্ত্ব। না, প্রয়োগ তত্ত্বের উদাহরণ যদি দেখতে যাই তাহলে দেখবো না, কি দেখবো না, এখানে দেখো যে প্রয়োগ তত্ত্বের উদাহরণ একটা দিয়েছি এখানে, সেটা হচ্ছে আমি তোমাকে যেতে বলছি, তোমাকে নয়। আমি অন্যদিকে তাকিয়ে কারোর দিকে না তাকিয়ে আমি বলছি তোমাকে যেতে বলছি, তোমাকে নয়। তাহলে কারো বোঝার ক্ষমতা নেই যে স্যার কাকে যেতে বলছেন আর কাকে থাকতে বলছেন। অবশ্যই দুজনের দিকে তাকিয়ে যদি বলি তোমাকে যেতে বলছি, তোমাকে নয়, এবং তার মধ্যে যদি চোখের ইশারা থাকে এবং অঙ্গুলি নির্দেশ থাকে, তবেই কিন্তু শব্দটা বুঝতে পারবো কাকে যেতে বলছে আর কাকে থাকতে বলছে। এই যে অঙ্গুলি নির্দেশ বা চোখের ইশারা দিয়ে আমি ব্যাপারটাকে বুঝাচ্ছি, এটাই হচ্ছে তোমার প্রয়োগ তত্ত্ব। আর প্রয়োগ তত্ত্ব আর শর্ত সাপেক্ষ তত্ত্বের মধ্যে পার্থক্য কি? এই শর্ত সাপেক্ষ তত্ত্ব কিন্তু আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। এই শর্ত সাপেক্ষ এখানে আর আলোচনার বিষয় নয়। প্রয়োগ তত্ত্ব এই মতে বললাম। প্রয়োগ তত্ত্ব এবং প্রয়োগ তত্ত্ব এবং শর্ত সাপেক্ষ তথ্যের মধ্যে পার্থক্য কি না, প্রয়োগ তত্ত্ব ভাষার সেই উপাদানগুলোকে তুলে ধরে যা শর্ত সাপেক্ষ সত্য দিয়ে বিশ্লেষণ করা কিন্তু যায় না। কিছু কিছু আছে সেগুলোকে প্রয়োগ করা যায় না, আবার কিছু কিছু আছে যিনি বললেই সেগুলোকে সত্য এবং মিথ্যা করা কিন্তু বিচার করা যায় না। এটাই হচ্ছে শর্ত সাপেক্ষ এবং প্রয়োগ তথ্যের মধ্যে প্রধান পার্থক্য। অর্থাৎ প্রয়োগ তথ্যে যে উদাহরণগুলোকে তুলে ধরা হয় এটা শর্ত সাপেক্ষ দিয়ে কিন্তু বিশ্লেষণ করা যায় না। এটাই হচ্ছে শর্ত সাপেক্ষ ও প্রয়োগ তথ্যের মধ্যে প্রধান পার্থক্য। এবার কি আসছে, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওতে আমরা না শব্দার্থের পরিবর্তনটাকে নিয়ে আলোচনা করব, শেষ করব। তাহলে আমি শব্দার্থ তত্ত্ব থেকে 3টি ভিডিও আপলোড করব, যেখানে অলরেডি আমি প্রথম ভিডিওটা দিয়েছি শব্দার্থ তথ্য কি, আসলে শব্দার্থ তথ্য কেমন, বা শব্দার্থ তথ্যের বিষয়মূলক তথ্য কি, শর্ত সাপেক্ষ তথ্য কি, উপাদানমূলক তথ্য কি, ঐতিহাসিক শব্দার্থ তথ্য কি, শব্দভিত্তিক শব্দার্থ তথ্য কি, এগুলোকে নিয়ে আমি প্রথম ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম। এবং এই ভিডিওতে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে তোমার না সমার্থকতা কি, বিপরীতার্থকতা কি, এবং অর্থান্তর্ভুক্তি কি, এবং প্রয়োগ তথ্য কি। এর পরবর্তী ভিডিওতে আমি শব্দার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন
বোতামটাকে প্রেস করো, যাতে আমি ভিডিও নিয়ে আসলেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তুমি উচ্চ মাধ্যমিকে বিভিন্ন ব্যাকরণের কঠিন বিষয়গুলোকে যাতে সহজ করে বুঝতে পারো, সেই জন্যই আমার এই ভিডিওগুলো তৈরি। অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে লাইক করে তোমরা অবশ্যই পাশে থেকো। আমি পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আসছি, সেই ভিডিওটা কি শব্দার্থের পরিবর্তন নিয়ে। ধন্যবাদ, আজকে রাখলাম।